সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। সেই ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন অবধি চলছেই। চারিপাশে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। কিছু ছিটেফোঁটা বৃষ্টি আর ঠান্ডা বাতাস তীরের মতো এসে আমার শরীর ছুঁয়ে দিয়ে গেল। হালকা এক অনুভূতিপ্রবণ পরিবেশ। বৃষ্টি মৌসুমটা অনেকের কাছে তেমনটা পছন্দ না হলেও আমার কাছে খুব পছন্দের। বৃষ্টির সময়টা আমার কাছে খুব ভালো লাগে। জানালার পাশে বসে গল্পের বই পড়ে খুব সুন্দর এক সময় কাটানো যায়। কিভাবে সময় চলে যায় টেরও পাই না। বলা যায় এটা আমার এক অভ্যাসের মধ্যে পড়ে। তেমন আজকেও করলাম। জানালার ধারে বেকুনিতে বসে গল্পের বইয়ের সাথে এক কাপ চাও বানিয়ে নিয়ে বসলাম। বই পড়তে পড়তে না হয় চাও খেলাম। সময়টা অনায়াসে কেটে যাবে। শুরু করে দিলাম। এর মাঝে কারো ডাকের আওয়াজ পেলাম। খ্যাত। এই সময় কার ডাকার প্রয়োজন পড়ল? তানহা। এই তানহা কই রে তুই? কিছুটা বিরক্তির সাথে বললাম। কি হলো, ডাকছো কেন? কই ছিলি? কোথায় থাকি? তোর এই অভ্যাসটা আজও গেল না? ঘুম না? যাবেও না? কাজ নাই তাই এসব করতে পারিস? মা তুমিও না? তুমি একবার বাইরের পরিবেশটা দেখ। এই বৃষ্টির দিনে গল্প পড়ার অনুভূতিটাই আলাদা অন্য দিনের চেয়ে। বুঝলে? ঘুমাম আসছে আমার বইপ্রেমী। এইবার খেতে আয় তো। খিচুড়ি রান্না করেছি আজকে তোর জন্য। বাহ মা! বৃষ্টির দিন তার ওপর খিচুড়ি। ঘুম এখন, তাড়াতাড়ি আয় তো। ঘুম আসছি। ঘুম আমি গেলাম। তাড়াতাড়ি আয়। ঘুম আসছি তো। তুমি যাও। এই বলে মা চলে গেলেন। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম তাহিয়া ইসলাম তানহা। বাড়ির মধ্যে আমি হলাম বড়। আমাদের বাড়িটা হলো যৌথ পরিবার। আমার চাচু আর আমার বাবা একসাথেই তাদের পরিবার নিয়ে থাকছে। আমার দাদা দাদি গত হয়েছেন কয়েক বছর হলো। আমার বড় চাচুর দুই ছেলে, আয়াজ ইসলাম আর আয়ান ইসলাম। আয়াজ ভাইয়া বর্তমানে দেশের বাইরে আছেন। অনার্স কমপ্লিট করে দেশের বাইরে গিয়েছে মাস্টার্স কমপ্লিট করতে। শুনেছি কয়েকদিন পর নাকি দেশে ফিরবে। আর তার ছোট ভাই আবার জুনিয়র, মানে সবে মায়ে অনার্সে ভর্তি হলো। আর আমি পড়ছি অনার্স থার্ড ইয়ারে। আমরা দুটি বোন। আমার নাম তো আগেই বলেছি। আমার ছোট বোন হলো তাসফিয়া ইসলাম মেঘলা। সে এবার এইচএসসি পরীক্ষা দিল। ডাইনিং রুমে যেতেই আমার বোন বলল, এই যে আসছে আমাদের বইপ্রেমী। উনার বৃষ্টির দিনে বই পড়তে খুব পছন্দ। এই যে তাই বলে আমাকে খোঁটা দিচ্ছিস কেন? এটা কি কোনো খারাপ গুণ নাকি? এটা হলো ভালো গুণ। বুঝলি? আমি কি তোকে একবারও বলেছি যে এটা খারাপ? আমি তো শুধু তোকে বইপ্রেমী বললাম। থু। এই তানহা, এইবার খেতে বসো তো। পাশ থেকে বড়মা বলে উঠল। হুম বসছি। খাওয়ার মাঝেই আয়ান বলে উঠল, আচ্ছা ভাইয়া কবে আসবে, কাউকে কি কিছু বলেছে? আমি খেতে খেতে বললাম, আয়াজ ভাইয়া আসবে বুঝি। হুম শুনলাম। তুমি জানো না তানহু? আমি শুনেছি আর কি। পাশ থেকে মেঘলা বলে উঠল, আয়াজ ভাইয়াকে বলার দরকার যে আসার সময় তোর জন্য যেন বই নিয়ে আসে। এই তোর কি আমাকে খোঁচা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? সারাদিন আমার পিছনে পড়ে থাকিস। আরে, ভালো কথাই তো বললাম। তুই বই পড়তে ভালোবাসিস তাই বললাম। খারাপ কি বলেছি? না, তুই সব সময় ভালো বলিস। থু। দেখতে হবে তো কার বোন। থু। আমার বোন দেখেই তো সারাদিন আমার পিছে পড়ে থাকিস আর আমাকে কয়েক মিনিট পর পর খোঁচা দিতে থাকিস। অপমান করলি আমায়? না তো। তোকে কি অপমান করা যায়? এই তোরা থামবি? কি শুরু করলি খেতে বসে?
বড় মা, আমি আগে শুরু করিনি, মেঘলা আগে শুরু করেছে। বুঝলাম। এইবার থামো তো, বড় মা। খাওয়া দাওয়ার পর রুমে গেলাম। হালকা একটু বৃষ্টি কমেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। খাওয়ার পর হালকা হালকা ঠান্ডা আবহাওয়ায় চোখটা কেমন জানি লেগে আসছে, ঘুম ঘুম পাচ্ছে কিছুটা। তাই বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। তানহা, কতদিন হলো বলতো তোকে দেখি না। আমার চোখ দুটো তোকে দেখার জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে। আচ্ছা, আমাকে কি তোর একবারও মনে পড়ে না? জানিস, তোকে না আমার খুব মনে পড়ে, খুব। বলতো কবে তুই আমার হবি? কবে তোকে আপন ভাবে আমার বাহুডোরে তোকে আবদ্ধ করব? জানিস, তোকে আমার সেই ছোটবেলা থেকেই ভালো লাগতো। তুই কোনো ব্যথা পেলে আমার খুব খারাপ লাগবে, কিন্তু তখন বুঝতে পারিনি কেন তোর প্রতি আমার আলাদা অনুভূতি কাজ করত। বড় হয়ে বুঝলাম আমার এই ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। তানহা, খুব করে চাই তোকে, খুব। তোকে আমি আমার নিজের করে নিবই নিব। শুধু একটু অপেক্ষা, আমি আসছি। কথাগুলো বলে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আয়াজ। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কথাগুলো বলছিল সে। নিজের অজান্তেই হয়তো মনের এক কোণে লুকানোর ভালোবাসার হাজারো অনুভূতি জমিয়েছে আয়াজ। ভালোবাসাটা হয়তো কাউকে বলে আসে না। ভালোবাসা কখনো দিনক্ষণ সময় ধরে হয় না। নিজের অজান্তেই কারো ভালোবাসা মনে কোণে জন্ম নেয়। তেমনটাও আয়াজের হয়েছে। তানহা হয়তো জানেও না কেউ একজন তাকে খুব করে ভালোবাসে। সকালবেলায় পাখির কিচিরমিচির আওয়াজে আড়মোড়া ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়েছে ঠিকই, তবে সম্পূর্ণ ঘুম এখনো কাটেনি। ঘুম ঘুম ভাব এখনো চোখে লেগে রয়েছে। চোখ বন্ধ থাকা অবস্থায় বুঝতে পারলাম যে ভোর হয়েছে। কিছুক্ষণ পর উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 6টা বাজে। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজ শুক্রবার, তাই অন্য দিনের চেয়ে আজকে পরিবেশটা তুলনামূলক কোলাহলহীনপূর্ণ পরিবেশ। পরিবেশটাও খুব নিরিবিলি। বেলকুনিতে দাঁড়িয়ে আছি। আজ খুব ইচ্ছে হলো এই সকালে বাহিরে হাঁটতে যাওয়ার। সকালে পরিবেশে হাঁটতে বের হওয়া মন্দ কিছু নয়। তাই বেরিয়ে পড়লাম হাঁটতে। সাথে যাওয়ার কেউ ছিল না। বোনটাও এখনো ঘুমাচ্ছে, তাই আর ডাক দিলাম না। তাই একাই বেরিয়ে পড়লাম। সকালবেলা হাঁটতে বের হওয়া আমার একটা অভ্যাসের মধ্যে পড়ে। মাঝে মাঝে সময় ব্যস্ততাটা আর হয়ে ওঠে না, তাও মাঝে মাঝে চেষ্টা করি বের হওয়ার। কিছুটাক্ষণ হাঁটাহাঁটি করার পর বাসায় গেলাম। মনটাও খুব ফুরফুরে লাগছে। বাসায় গিয়ে দেখি সবাই উঠে গিয়েছে। রান্নাঘরটাও কিছুকে দিয়ে দেখি মা আর বড়মা কাজ করছেন। আমার উকি দেওয়া দেখে বড়মা ডাক দিলেন। আমি সামনে গেলাম। হাঁটতে বের হয়েছিলি বুঝি? হুম। একাই গিয়েছিলি নাকি? হুম। মেঘলাও ঘুমিয়েছিল তখন, তাই ডেকে তুলিনি। একাই গেলাম। পাশ থেকে মা বলল, তুই গিয়েছিলি তো কাউকে বলে যাবি না। সকাল সকাল হঠাৎ করে বের হলে ভয় লাগে না? টেনশন হয় তো। হঠাৎ কি করে মা? আমি তো মাঝে মধ্যেই সকাল বেলা হাঁটতে বের হই। নতুন কি আবার? তাও কোথাও গেলে বলে বের হবি। আচ্ছা, এখন খেতে আয় তো তাড়াতাড়ি। বড় মা, ঘুম আসছি। বেলা বাজে 11টা। সোফায় বসে বসে টিভি দেখছি। এমনি সময় হঠাৎই কলিং বেলের আওয়াজের শব্দ শুনতে পেলাম। কতক্ষণ ধরে কলিং বেলটা বাজছে, কেউ খুললো না দেখে আমি নিজেই উঠে গিয়ে দরজাটা খুললাম। দরজাটা খুলেই আমি হতভম্বের মতো চেয়ে আছি আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। আমার কোনো রকম কথাবার্তা না শুনে মানুষটি আমার কাছে এসে আমার সামনে তুড়ি বাজিয়ে বলল, কিরে, এভাবে চেয়ে আছিস কেন? আমি তৎক্ষণাৎ ভাবনার ঘোর থেকে বের হলাম। নিজেকে কিছুটা সামলে নিয়ে বললাম, হঠাৎ, তাও আবার কাউকে না বলে,
আমি তো আগেই বলে রেখেছিলাম আসবো। কেন শুনিসনি? হুমম, শুনেছি। তবে কবে আসবে তা জানতাম না। বাড়ির সবাই কোথায়? কাউকে দেখছি না যে। এই আপু। আপু, কি গেলি রে তুই? ডাকতে ডাকতে হঠাৎ থেমে যায় মেঘলা। সামনে থাকা মানুষটির দিকে এক নজর তাকালো। আদৌ কি এটা সত্যি? বিশ্বাস করতে না পেরে নিজেকে একবার চিমটি কাটলো। আউচ! এটা তো সত্যি। মেঘলা দাঁড়িয়ে থাকতে দেখে আয়াজ বলল, কিরে তোর আবার কি হলো? মনে হচ্ছে ভূত দেখছিস মনে হয়। মা, বড় মা, আয়ান কোথায় গেলে সবাই? কে এসেছে দেখে যাও। মেঘলা ডাকে সবাই ড্রয়িং রুমে এসে জড়ো হলো। সবাই আয়াজকে দেখে কিছুটা চমকে গিয়েছে। চমকানোরই কথা। হঠাৎ করে কাউকে না জানিয়ে আসলে যে কেউই চমকে যাবে নিশ্চয়ই। তেমনটাই হয়েছে। আরে ভাইয়া, তুমি কখন আসলে? আসলাম তো একটু আগেই। এসেই দেখছি যে এক একজন ভূত দেখার মতো চমকাচ্ছে। তো চমকাবে না? হঠাৎ করে কাউকে না বলে আসলে তো চমকাবেই। আরে, আমি তো সবাইকে সারপ্রাইজ দিতে না বলে আসলাম। পাশ থেকে মেঘলা বলে উঠল, এখন ভেতরে আসো তো ভাইয়া। কতক্ষণ ধরে বাহিরে দাঁড়িয়ে আছো? আয়াজ বাহির থেকে ভেতরে আসলো। ভিতরে আসার পর তার প্রথম চোখ গেল তার মায়ের দিকে। মা এক কোণে দাঁড়িয়ে এক নজরে তার দিকে তাকিয়ে আছেন। মা তো এতদিন পর ছেলেকে দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। চোখ দিয়ে সুখের অশ্রু ঝরছে। আয়াজ কয়েক কদম সামনে এগিয়ে মায়ের কাছে গেল। মা, তুমি কাঁদছো? মা, আমি এসেছি, তুমি খুশি হওনি? পাগল ছেলে আমার। খুশি হব না কেন? এটা যে সুখের অশ্রু। বাহ, নিজের মাকে পেয়ে বুঝি এই মাকে ভুলে গেলি। ছোট মা তা কি কখনো হয়? এখন যা তো। অনেকক্ষণ হলো। কখন এসেছিস? যা, ফ্রেশ হয়ে একটু খেয়ে রেস্ট নে। ঘুম। যাচ্ছি। আয়াজ চলে গেল তার নিজের ঘরে। ঘরে প্রবেশ করতেই কিছুটা চমকে গেল সে। ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে তার অবর্তমানে তার ঘরটা গুছিয়ে রেখেছে সব সময়। কিন্তু গোছালোটাকে এই প্রশ্নটা তার মনে উকি দিয়ে। হয়তো মা গুছিয়ে রেখেছে সব সময়। সব চিন্তা ভাবনা ছেড়ে আয়াজ ফ্রেশ হয়ে খেয়ে একটা ঘুম দিয়ে। অনেক পথ জার্নি করে এসেছে, তাই রেস্ট নেওয়াটা প্রয়োজন। রাত 10টা। বাড়ির সবাই খেয়ে দিয়ে নিজেদের ঘরে চলে গেল। তানহা বেগুনিতে তার দোলনায় বসে আছে। হালকা হালকা করে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হয় একটু পরেই বৃষ্টি নামবে। তানহা একধারে সেই আধার কালো আকাশ দিকে চেয়ে আছে। হালকা আধার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তানহা মনে ছিঁড়ে ফোটা ভয়টুকু লাগছে না। এই রাতে আচমকাই আয়াজের ঘুম ভাঙল। পাশে থাকা বেড টেবিল ঘড়িটির দিকে তাকিয়ে দেখে রাত 10:30 বাজতে চলল। সময় দেখেই অবাক হলো আয়াজ। এতক্ষণ ঘুমালো সে? বিকাল 3টার সময় ঘুমিয়েছিল, এখন বাজতে চলল 10:30। ঘুমানোটাই স্বাভাবিক, দূরের পথে জার্নি করে ক্লান্ত অবস্থায় ঘুমিয়েছে, তাই অস্বাভাবিক কিছু নয়। পানি পিপাসা পেল আয়াজের। ঘরে রাখা জগটিতে এক ফোঁটাও পানি নেই। এখন পানি আনতে ডাইনিং রুমে যেতে হবে। একটু বিরক্তবোধ কাজ করলো তার। বিরক্ত অনুভব করলেও কিছু করার নেই। যেতেই হবে। উপায় নেই। খুব পিপাসা পেয়েছে, তাই কিছুটা বাধ্য হয়েই যেতে হলো তাকে। বাইরে বৃষ্টি নেমেছে। কিছুটাক্ষণ বসে থেকে ঘরে গেল তানহা। ফোনটা খুঁজছে কোন এক প্রয়োজনে, কিন্তু পেল না। বেড টেবিলটাতেও খুঁজল, পেল না। কোথায় রেখেছে মনে করার চেষ্টা করতেই হঠাৎ মনে পড়ল ড্রয়িং রুমে রেখেছে হয়তো। টিভি দেখার মগ্নে ফোনটাই আনতে ভুলে গিয়েছে সে।
তাই ফোনটা আনার জন্য ড্রয়িং রুমের দিকে এগোলো। আয়াজ পানির জগটা ভরে রুমের দিকে যাচ্ছিল, কিন্তু খুব খিদে পেয়েছে তার। তাই টেবিলে কিছু আছে কিনা দেখার চেষ্টা করলো। অন্ধকার থাকার কারণে দেখার সুযোগটা হলো না। লাইট জ্বালানোর জন্য সামনের দিকে এগোলো। হঠাৎ মনে পড়লো তার কাছে না ফোন আছে। পকেটে হাতে খুঁজেও ফোন পেল না। ফোনটা তাহলে ঘরেই ফেলে এসেছে সে। নিজের মনে মনে বকতে লাগলো, আয়াজ ছুঁইও না, ফোনটাও সাথে করে নিয়ে ঘর থেকে বের হবি না। এখন এই অন্ধকারে লাইটের সুইচ খুঁজতে থাক। তানহা ড্রয়িং রুম থেকে ফোন নিয়ে ঘরে যাবার সময় মনে হলো পানি খেয়ে যায়। পিপাসাও পেয়েছে, তাই সে ডাইনিং রুমের দিকে গেল। অন্ধকার দেখে কিছু দেখতেও পারছে না। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করতে যেও করলো না। হঠাৎ যদি কেউ দেখে ফেলে তবে ভূত ভূত করে চিল্লাবে। তাই অন্ধকারেই আস্তে আস্তে সামনের দিকে এগোলো। এই অন্ধকারের সামনে যত গিয়ে কারো সাথে ধাক্কা লাগে তাহার। এই অন্ধকারে কার সাথে ধাক্কা লাগবে ভাবতেই ভূতের ভয় মাথায় আসতেই ভূত ভূত করে চিল্লাতে শুরু করে তানহা। এদিকে আয়াজও কারো সাথে ধাক্কা লাগায় পড়ে যেতে নিলেও নিজেকে সামনে নেয়। ভূত ভূত বলে চিল্লানোর কণ্ঠ শুনে বুঝে ফেলে এটা তানহা। তাই তাড়াতাড়ি করে তার মুখ চেপে ধরে, যেন চিল্লাতে না পারে। আস্তে করে তানহার কানের কাছে বলে, এই যে চিল্লাস না, আমি আয়াজ, ভূত না। উম্মম উম্মম, চিল্লাস না। মুখ ছেড়ে দিলাম। তানহার মুখ ছেড়ে দেওয়ার পর খানিকক্ষণটা ঘন ঘন নিঃশ্বাস ফেলল। নিজেকে সামলে বলল, ভাইয়া তুমি এখানে কি করছো এত রাতে? আগে তুই বল, রাতে তুই এখানে কি করিস? আমি আমার ফোনটা নিতে এসেছিলাম। ড্রয়িং রুমে আমার ফোনটা ফেলে রেখেছিলাম। ও, তা তুমি এখানে কি করো? ঘরে পানি ছিল না, তাই পানি নিতে এসেছিলাম। তা পানি তো তোমার হাতেই। ঘরে গেলে না যে? না মানে এমনই। কি? কিছু না। তুমি এখানে কেন আসলি? ফোন তোর হাতেই। ঘরে না গিয়ে এখানে পানি খেতে? ও আচ্ছা, আমি তাহলে যাই। তুমিও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, ঘুম। গুড নাইট। তানহা চলে যাচ্ছিল। আয়াজের ডাকে পিছন ফিরল। কি? কিছু দরকার ভাইয়া? হ্যাঁ মানে না। কি মানে করছো? কিছু লাগবে? আমার না খুব খিদে পেয়েছে। কিছু আছে, ঘুম। আমাদের খাওয়ার সময় মা তোমার জন্য খাবার আলাদা করে রেখেছিল। কোথায়? ফ্রিজে। ওয়েট, খাবারগুলো গরম করে দিচ্ছি। তুমি বসো। তানহা এক এক সবগুলো খাবার গরম করে টেবিলে রাখলো। তুই এখন বসো। আমি এখন নিজেই নিতে পারবো। আমি দিচ্ছি, তুমি বসো। বললাম না লাগবে না। তুই বসো। আচ্ছা। আয়াজ এক এক করে সবগুলো খাবার নিয়ে খেতে লাগলো। রান্নাটা খুব ভালো হয়েছে। আচ্ছা। খেয়েছিস? ঘুম। আমি খেয়েছি। তোর ঘুম পেলে তুই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। না, তুমি খেয়ে নাও, আমি পরে ঘুমাবো। আর এমনিতেও কাল ভার্সিটি বন্ধ। ও। আয়াজের খাওয়া শেষ হলে তানহা সবকিছু গুছিয়ে রেখে দিল। তানহা নিজের ঘরে যেতে নিলে দেখে আয়াজই ছাদের দিকে যাচ্ছে। তানহা ভাবলো হয়তো কোনো প্রয়োজন। তানহা সেদিকে খেয়াল না করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আয়াজ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বাইরের পরিবেশের দিকে আছে। অন্ধকার চারিদিকে। বৃষ্টি হওয়ার পর চারিদিকে মৃদু হাওয়া বইছে। তানহা, আজকে তোকে কতটা কাছ থেকে দেখলাম। তোর অপলক সেই টানা টানা কাজল চোখে আমার চেক দুটো যেন আটকে গেছে। কবে যে তোর কাছে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারবো। তবে খুব শীঘ্রই তোকে সব বলবো। তানহা, ভালোবাসি যে খুব তোকে, তাই অপেক্ষা যে সহ্য হয় না।
গতকাল রাতে ঘুমাতে দেরি করায় অন্যান্য দিনের তুলনায় আজকে কিছুটা উঠতে দেরি হলো। ঘুম থেকে উঠেই টের পেলাম যে বাড়ির সবাই এখন উঠে গিয়েছে। আমি আর একটুকু সময় নষ্ট না করে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলাম। বসার ঘরে যেতেই হাসাহাসি গল্প করার আওয়াজ পেলাম। বাইরে থেকে কিছুটা উকি দিয়ে বুঝলাম সবাই গল্প করায় মগ্ন। আর এটাও বুঝতে পারলাম গল্পের প্রধান টপিক হচ্ছে এই বাড়ির বড় ছেলে আয়াজ ইসলাম। আর বাহিরে না দাঁড়িয়ে থেকে ভেতরে প্রবেশ করলাম। আমায় এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান বলল, কি হলো তানহু, ওখানে দাঁড়িয়ে আছো যে? আসো না এদিকে দেখো আয়াজ ভাইয়া আমাদের সবার জন্য কি কি এনেছে। আমি সামনে এগিয়ে বললাম, কি এনেছে? কিছুটা সামনে এগিয়ে দেখতে পেলাম ছড়িয়ে ছিটিয়ে রাখা অনেকগুলো গিফট। দেখেই বুঝতে পারলাম বাড়ির সবার জন্যই কিছু না কিছু এনেছে ভাইয়া। ভাইয়া আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, চিন্তা করিস না, ভাবিস না তোর জন্য আনিনি, সবার জন্যই এনেছি। এই যে ধর তোর গিফট, দেখে বলিস পছন্দ হয়েছে কিনা। ভাইয়ার হাতে থাকা গিফটটা নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আন্দাজ করার চেষ্টা করলাম কি আছে ভেতরে, তবে আমার বোধগম্য হলো না। আরে আপু, গিফটের বক্সটা খুলে দেখ না ভিতরে কি আছে। মেঘলা, না এখন আমি খুলবো না। কেন? আমরা সবাই সবার নিজেটা খুললাম, তুই এখন খুলবি না? না, আমি পরে দেখে নিব। আচ্ছা। মনে মনে আয়াজও চাচ্ছিল তানহা যেন এখন বক্সটা না খুলে, একান্তে নিজেই যেন গিফটটা সে দেখে। মনে মনে একটু খুশিও হলো সে। গিফটের বক্সটা নিয়ে তানহা নিজে ঘরে চলে গেল। বিছানার এক কোণে গিফটের বক্সটা রেখে দিয়ে সবেমাত্র বেগুনিতে একটা গল্পের বই নিয়ে বসতে যাচ্ছিল সে, তখনই তার বাহির থেকে ডাক এলো। বইটাও ওইভাবে রেখে চলে গেল। উপর থেকে দেখলাম সবাই একসাথে মিলে আড্ডা দিচ্ছে। আয়াজ, আয়ান, মেঘলা একদম গল্প জুড়ে দিয়েছে। গল্প করে মগ্ন তারা। সেখানে আমাকে ডাকার কারণটা ঠিক বুঝলাম না। আজকে জিজ্ঞেস করলাম, কিরে মেঘু, ডাকলি যে? আপু বাইরে বের হবি? এখন না, বিকালে। কোথায় যাবি? এই তো কাছে কোথাও। একাই যাবি? না, আয়াজ ভাইয়া, আয়ান, তুই আর আমি। ও, বললি না যে? আচ্ছা যাব। পাশ থেকে বড় মা এসে বলল, কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি। বড় মা, আজ বিকেলে বের হব। মেঘলা, বা ভালোই তো, তাহলে বেরিয়ে আয়। আয়াজ যে অনেকদিন পরে এসেছে, ভালো লাগবে। তাই তো এই প্ল্যানটা করলাম। মেঘলা, বিকেল বেলায় রেডি হয়ে বের হলাম। কোথায় যাব এখনো অজানা। দেখি কোথায় যাওয়া হয়। ফাঁকা এক রাস্তায় হাঁটছি সবাই মিলে। আয়াজ, আয়ান, মেঘলা আর আমি। হঠাৎ আয়ান বলে উঠল, কোথায় যাচ্ছি আমরা? কোথায় যেতে চাস? আয়াজ, ভাইয়া একটা জায়গায় যাবে। জায়গাটা আমার চেনা, খুব সুন্দর। কোথায়? গেলেই দেখতে পাবে। যাবে, চল। সবাই আসলাম আমরা নদীর ধারে। জায়গাটা বেশ সুন্দর। মনে হয় আমি কেউ একবার এসেছিলাম। সবাই মিলে নদীর ধারে কাছে বসলাম। নদীর ধারে সব সময় ঠান্ডা মিরি হাওয়া থাকে। আজ ঠিক তেমনটাই রয়েছে। পাশ থেকে মেঘলা বলল, কি ভাইয়া জায়গাটা সুন্দর না? খুব সুন্দর। এই জায়গাটা আমি আর আপু অনেকবারই এসেছি। তুমি মনে হয় আজ প্রথমে আসলে, তাই না? হুম, প্রথম। যেহেতু দেশে বাইরে ছিলাম, আসাম হয়নি। হুম, তা ঠিক। আয়ান, চল। আমি আর তুই মিলে ওখানটাতে ঘুরে আসি। আপনার ভাইয়া এখানে থাক। হুম, চল। আয়ান, একসাথেই যাই, চল।
আমি এখানে বসে থাকবো কেন? ভাইয়াকে নিয়ে তুই ঘুরে আয়। আমি আয়ানকে নিয়ে ঘুরে আসি। এটা আবার কেমন? এটা এমনি। বলেই মেঘলা চলে গেল। আমি আর আয়ান বসে রইলাম। দুজনের মাঝেই পিনপিন নিঃশুভতা। এই নিঃশুভতার মাঝেই আয়াজ বলল, এই জায়গায় এসেছিলে কোনোদিন? হুমম, একবার এসেছিলাম। ওহ, জায়গাটা বেশ সুন্দর। হুম, তাই জন্য এই জায়গাটা আসি। ভালো লাগে। মেঘলা আর আয়ান তো চলে গেল। আমিও চাই একটু ওখান থেকে হেঁটে আসি। আচ্ছা। আয়াজ ভাইয়া টুকটাক কথা বলে যাচ্ছে, আর আমি ভাইয়ার সাথে তাল মিলিয়ে হুহা করছি। কিছুটা সময় ঘোরাঘুরি করে বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ঘরের বাইরে যেতেই শুনতে পেলাম গল্পের আড্ডার শব্দ। আয়াজ ভাইয়ার সাথে সবাই গল্প জুড়ে দিয়েছে। দেওয়ারি কথা। বাড়ির বড় ছেলে এতদিন পর বাড়ি এসেছে, তার সাথে গল্প না জমলে হয়। আমিও গিয়ে তাদের মাঝে যোগ দিলাম। আয়াজ ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে তাদের কথায় মনোযোগ দিয়ে। আমি কিছু না বলে চুপচাপ একটা জায়গায় বসে ফোন স্ক্রলিং করতে লাগলাম। আর মাঝে মাঝে তাদের কথার সাথে কথার তাল মিলালাম। রাতে সবাই খেয়ে দিয়ে যার যার রুমে চলে গেল। আমিও আমার ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। হঠাৎ করে গিফটের কথাটা মনে পড়তেই উঠে গেলাম। গিফটটা কোথায় রেখেছি মনে করতে পারছিলাম না। সারা ঘর ঘর খুঁজলাম। হঠাৎ মনে পড়লো বেড সাইড টেবিলে রেখেছিলাম। টেবিলের ড্রয়ারটা খুলে গিফটের বক্সটা বের করলাম। এখন আন্দাজ করে বুঝে উঠতে পারলাম না গিফটের বক্সটাতে কি আছে। কিছুক্ষণ পর গিফটের বক্সটা খুলেই ফেললাম। বক্সটা তুমি দেখতে পেলাম একটা বই, একটা নুপুর এবং একটা চিরকুট। বইটা দেখে বেশ অবাক হলাম। অনেকদিন ধরে এসেছি রে এই বইটা কেনার, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি বলি কিনতে পারিনি। বইটা শুয়ে দেখতেই যেন খুশি খুশি লাগছে। বইটার সাথে এক জোড়া নুপুর দেখতে পেলাম। নুপুরগুলো খুব সুন্দর। নুপুরের প্রতি আমার বড্ড দুর্বলতা। ছোটবেলা থেকে নুপুর আমার বেশ প্রিয়। চিরকুটটাও খুললাম। চিরকুটে কিছু লেখা রয়েছে। প্রিয় তাহু পাখি, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর বই পেয়ে আরো ভালো লাগছে। তোমার পছন্দের কথা আমি কি করে জানলাম সেটা তোমার না জানলেও চলবে। যার জন্য মনে টান আছে তার পছন্দের কথা, তার অনুভূতি নিঃসন্দেহে ধরে ফেলা যায়। আর তুমি সেই, যার জন্য মনে এতটা টান, এতটা মায়া। এটাকে ঠিক ভালোবাসা বলে কিনা জানি না, তবে এটা যদি ভালোবাসা প্রকাশ করা বোঝায় তাহলে আমি তোমাকে ভালোবাসি। হুমম, ভালোবাসি। ইতি। আয়াজ। চিঠিটা পড়ে কিছুক্ষণের জন্য থমকে গেলাম। বাকরুদ্ধ হয়ে গেলাম। যা পড়েছি ঠিক পড়েছি তো? এটা কি করে সম্ভব? আয়াজ ভাইয়া আমাকে ভালোবাসে? না, এটা হতে পারে না। এসব মা বাবা জানলে কি হবে? আর তাছাড়া বড় মা বড় বাবা জানলে কি ভাববে? না, আয়াজ ভাইয়া কিছু করার আগেই তাকে আটকাতে হবে। তার সাথে কথা বলা প্রয়োজন। এখন কি যাব? ঘুমিয়ে পড়েছে কিনা একবার দেখে আসি। বলেই পা বাড়ালাম আয়াজ ভাইয়ার ঘরের উদ্দেশ্যে। ঘরের সামনে গিয়ে দেখলাম দরজা একটু ফাঁক করা। একটু উঁকি মেরে দেখার চেষ্টা করলাম, তবে দেখা আর হয়ে উঠল না। কিছুই দেখা যাচ্ছে না। ভাবলাম কাল সকালে বরং কথা বলে নিব। কথা আমাকে বলতেই হবে, ভাইয়াকে বোঝাতেই হবে। বলতে বলতেই নিজেই ঘরে চলে আসলাম। চোখ পড়ল বিছানায় পড়ে থাকা সেই এক জোড়া নুপুরের উপর। নুপুর নিয়ে বেগুনিতে বসলাম। নুপুরটাকে একটু একটু করে ছুঁয়ে দেখতে লাগলাম। মনে হলো নুপুর জোড়া একটু পাশে পড়ে দেখি, কিন্তু পড়তে নিয়ে কিছু একটা ভেবে পড়লাম না। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর সাথে ঠান্ডা বাতাস বইছে। হঠাৎই কেন জানি চোখটা লেগে আসলো।
আয়াজ ঘরে থেকে বুঝতে পেরেছিল তানহা তার ঘরে বাইরে দাঁড়িয়েছিল। ঘর থেকে তানা এখনো বাইরে আছে কিনা। না, নেই। আয়াজ তানহা ঘরের দিকে পা বাড়ালো। ঘরে এসে দেখলো তানহা নেই। হঠাৎ চোখ গেলে বেলকনির দিকে। বেলকনির দরজা খোলা, পর্দা বাতাসে অনবরত নড়ছে। আয়াজ ভাবলো তানহা তাহলে বেলকনিতে আছে। আয়াজের ধারণা সঠিক হলো। তানহা বেলকনিতেই ঘুমিয়ে গেছে। আয়াজ বাজো করে তানহাকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিল। আয়াজ তানহার হাতে নুপুর জোড়াটাও দেখতে পেল। আয়াজ নুপুর জোড়াটা নিয়ে তানহার পায়ে পরিয়ে দিল। আয়াজ কিছুক্ষণ তানহা ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় কাউকে এতটা মায়াবী লাগতে পারে আয়াজের জানা ছিল না। আয়াজের হঠাৎই একটা ভুল কাজ করতে মন চাইছে। আয়াজ তানহার কপালে পরশ এঁকে দিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে আয়াজ চলে গেল তার ঘরে। সকালবেলায় আড়মোড়া ঘুম ভাঙল তানহার। চোখ খুলতেই নিজেকে সে বিছানায় আবিষ্কার করল। কালকের রাতের কথা মনে করতেই মনে খটকা লাগে তানহার। কারণ সে তো কালকের রাতে বিছানায় ঘুমায়নি, বেলকুনিতে ছিল। হয়তো সেখানেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু সে ঘরে আসলো কিভাবে? এসব মনে করতেই সে একটা কিছুর শব্দ শুনতে পেল। হঠাৎই তার পায়ের দিকে নজর গেল। তার পায়ে নুপুর পরা। সে তো কালকে নুপুর পরেনি। তাহলে নুপুর তার পায়ে এলো কি করে? অদ্ভুত। তাহলে কেউ কি এসেছিল ঘরে? আয়াজ ভাইয়া। ভাইয়া কেন আমার রুমে আসবে? না, মনে হয় ভাইয়া এসেছিল। আর সেই আমার পায়ে নুপুরটা পরিয়ে দিয়েছে। তানহা তার পায়ে থেকে নুপুর খুলে রেখে দিল। হঠাৎ তানহা দরজায় করা নাড়ার শব্দ পায়। আপু, এই আপু, উঠো তাড়াতাড়ি। তোর নাকি আজ ক্লাস আছে? মা ডাকতে পাঠালো। বাহির থেকে মেঘলার গলার আওয়াজ শুনে তানহা দরজা খুলল। দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে যায় মেঘলা। কিরে, কি হলো? এভাবে ঢুকলি কেন? তোর উঠতে এতক্ষণ লাগে? তাতে তোর কি হুমম হয়েছে? এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে খেতে আয়। আচ্ছা। হুমম বলেই মেঘলা চলে গেল। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নিলাম। ঘুম থেকে উঠতে আজকে দেরি হওয়াতে তাড়াতাড়ি করতে হলো। রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে সবার দিকে একবার চোখ বুলালাম। মা আর বড়মা রান্নাঘরে কাজ করছেন। আর বাবা আর বড় বাবা বের হয়ে গিয়েছেন আগেই অফিসের জন্য। আয়ান মেঘলা খাচ্ছে আর গল্প জুড়ে দিয়েছে। সাথে দেখলাম আয়াজ ভাইয়াও আছে। আয়াজ ভাইয়ার দিকে তাকাতেই উনিও আমার দিকে তাকালেন। দুজনের চোখাচোখি হওয়াতে সাথে সাথেই আমি সরিয়ে নিলাম। চেয়ার টেনে মেঘলার পাশে বসলাম। চুপচাপ খাচ্ছি আর এমন সময় আয়াজ ভাইয়া বলল, মা আমি বের হচ্ছি। কোথায় যাবি? কোথায় যাবি? এই যে একটু বাইরে। চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরবো। আচ্ছা। তো তুই যখন বের হবি, তানহাও বের হবে। ওকে ভার্সিটি নামিয়ে যাস। আচ্ছা। ওর খাওয়া শেষ হলে বাহিরে আসতে বলো। আমি অপেক্ষা করব। আচ্ছা। আমি এই কথা শুনে থ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম এই সুযোগে হয়তো ভাইয়ার সাথে কথা বলতে পারবো। আমি খাচ্ছি। এমন সময় মা এসে বলল, তাড়াতাড়ি খেয়ে যা। আয়াজ তোর জন্য বাহিরে অপেক্ষা করছে। আমি খেতে খেতে বললাম, হুমম যাচ্ছি। তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়লাম। বাহিরে গিয়ে দেখি আয়াজ ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। আমি সামনে এগিয়ে গেলাম। আমার দিকে এক নজর তাকিয়ে বাইক স্টার্ট দিল। কিছু একটা দেখার পর আয়াজ মনে মনে রাগ করলো। তানহা আয়াজের পরিয়ে দেওয়া নুপুরটা খুলে ফেলেছে। নুপুরটা তানহার পায়ে না দেখতে পেয়ে সে রাগ করলো। আয়াজ বাইক স্টার্ট দিয়ে তানহাকে বলল, উঠে বস। তানহা উঠে বসলো। ধরে বস, না হলেই কিন্তু পড়ে যাবি। পড়বো না।
তুমি চলো। ভালো কথা বললাম, শুনলি না? যখন ছিটকে পড়ে যাবি তখন বুঝবি। বললাম তো পড়বো না। আয়াজ বাইক স্টার্ট দিয়ে দ্রুত বেগে চালানো শুরু করলো। তানহা আর কোনো উপায় না পেয়ে আয়াজকে ধরে বসলো। আয়াজের ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল, কিন্তু তানহা সেটা দেখতে পেল না। আয়াজ লুকিং গ্লাসে তানহাকে দেখছি। তানহা সেটা দেখতে পেয়ে আয়াজকে বলল, আমাকে দেখার দরকার নেই, সামনের দিকে দেখে চালাও, না হলে কোনো বিপদ হয়ে যেতে পারে। সেটা আমার মাথায় আছে। হুম। আয়াজ তানহাকে নিয়ে ভার্সিটিতে এসে পড়ল। তানহা আয়াজকে কিছু না বলে ভিতরে ঢুকে যাচ্ছিল। এখান থেকে আয়াজ তানহাকে ডাকলো। আয়াজ ডাক শুনে তানহা পিছন ফিরে তাকালো। ক্লাস শেষ হলে বাহিরে দাঁড়িয়ে থাকিস, আমি আসবো। তোমার আসার প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। কথাটা একটু কম বল, আমি যা বলেছি তাই করবি। আচ্ছা। বলেই ভার্সিটির ভিতরে চলে গেল তানহা। তানহা ক্লাসে ঢুকে এটা বেস্ট ফ্রেন্ড ইরাকে দেখতে পেল। মাথায় একটু দুষ্টু বুদ্ধি আসলে তানহার। ইরা বসেছিল। তানহা পিছন দিকে ইরার চোখ দুটো ধরল। ইরা বুঝতে পারলেও কে তার চোখ ধরেছে। তানহা দুষ্টুমি করে লাভ নেই, চোখ ছেড়ে দে। তোকে এত বলেছে কে? আমি সব কিছু বুঝে যাই। কিরে, তোর আজকে মুড অফ নাকি? না, দেখে তো তাই মনে হচ্ছে। বল তো কি হয়েছে? মা বাবা আমার পরের সপ্তাহে বিয়ে ঠিক করেছে। বাবা, দাওয়াত তো পেলাম তো নাকি? তুই খুশি হয়ে গেলি? তোর নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ে। আমি খুশি হব না, তোকে খুশি হবে। তুইও না। এখন বল তো ভাইয়া কি করে? দেশের বাইরে থাকে, লন্ডনে। সেখানেই তার পড়াশোনা, পাশাপাশি জবও করে শুনলাম। বিয়ের পর নাকি আমাকে ও লন্ডন নিয়ে যাবে। বারে, তোর সুখের উপর সুখ। বিয়ের পরই লন্ডনে যাওয়ার সুযোগ। ওখানে যে আমি তোমার ভুলে যাস না কিন্তু। তোকে ভোলা যায়। আর হ্যাঁ, বিয়েতে কিন্তু আসতে হবে। তোমার আর বলা লাগবে, আমি নিজে আগে কে হাজির হব। জানি। ভার্সিটি ক্লাস শেষ করে বাহিরে দাঁড়িয়ে আছি। আয়াজ ভাইয়া নাকি আসবে, তার আসে কোন খবরই নেই। বিরক্ত হয়ে যাচ্ছি একদম। নিজের মাঝে বকবক করছিলাম, এমনই সময় উনি সামনে এসে হাজির হলো। চল। হুম। বাইকে ওঠার পর বাইক স্টার্ট দিল। কিছুক্ষণ পর খেয়াল করলাম এটা বাসায় যাওয়ার রাস্তা না। তাহলে ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছে? ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? এটা তো বাসায় যাওয়ার রাস্তা না। চুপ করে বসে থাক, যেখানে আছে সেখানেই যাবি। কিন্তু বললাম না চুপ। হুম। আমি আর একটা কথা বাড়ালাম না। বেশ কিছুক্ষণ পর ভাইয়া বাইক থামালো। চারিপাশে তাকিয়ে দেখলাম বেশ একটা লোকজনের সমাগম নেই। নিয়ে এসেছে এক নদীর পাড়ে, ধারে কৃষ্ণচূড়া গাছ। মনে হচ্ছে একদম আকাশ ছুঁয়ে আছে। ভাইয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি তার পিছন পিছন হাঁটছি। হঠাৎ করে ভাইয়া থেমে গেল। আমার দিকে ফিরে তাকালো। এসেছি সেই জায়গায়? না, এই জায়গাটাতে আসা হয়নি। একটা কথা বলবি আমায়? কি? আমাকে কি ভালোবাসা যায় না? ভাইয়া, এটা সম্ভব না। আমরা দুজন চাচাতো ভাই বোন, পরিবার এটা জানলে সমস্যা হবে। কেন, কাজিনদের মাঝে কি সম্পর্ক হয় না? আমি হয় না তা বলছি না। দেখ, তোকে আমার সেই ছোটবেলা থেকে পছন্দ। তখন বুঝতাম না যে তোকে ভালোবাসতাম। বড় হয় বুঝলাম। তোর জায়গাটা আজ পর্যন্ত আমি কাউকে দিতে পারিনি। মনটা তো শুধু তুই আছিস। আমার শুধু তোকে চাই।
প্রথম ও শেষে তোকে চাই। বল না তুমি আমার হবি। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু নয়। আমার কথাটা বোঝার চেষ্টা করো। মা বাবা, বড় মা বড় বাবা এসব মানবে না। তাদেরকে বোঝানোর দায়িত্ব আমার। তুই শুধু বল তুই আমার হবি। যদি সবাইকে মানাতে পারায় তাহলে তাহলে তুই রাজি। বললাম তো ভাইয়া, যদি সবাইকে রাজি করাতে পারো, মানাতে পারো তাহলে। ভাইয়া না, শুধু আয়াজ। তানহারা দৃষ্টির নিচের মাটিতে আবদ্ধ করে। আয়াজ সামনের দিকে এগিয়ে তানহার হাত দুটো নিজের হাতে আবদ্ধ করে করে বলল, তাহু পাখি, তুমি শুধুই আমার। তোমাকে আমি আমার করে নিবই। তানহা আয়াজের দিকে চোখ তুলে তাকালো। তার চোখের কোটায় বিন্দু বিন্দু পানি জমেছে। মনে হচ্ছে চোখ টিপলে গড় গড়িয়ে পানি পড়বে। কেউ এতটা ভালোবাসতে পারে? তানহার কাছে সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। মনে হচ্ছে এটা স্বপ্ন, ঘুম থেকে উঠলেই ভেঙে যাবে। ছোট মা, আসতে পারি? কাজ করার মাঝে কারো ডাক শুনতে পেয়ে সায়রা বেগম অর্থাৎ তানহার মা ফিরে তাকালেন। দেখলেন আয়াজ দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। আয়াজকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে আয়াজ, বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। সায়রা বেগমের কথায় আয়াজ ভেতরে প্রবেশ করল। দেশের বাইরে গিয়ে এই মাকে তো ভুলেই গেছিস। আয়াজ সায়রা বেগমের পায়ের কাছে বসে বলল, তোমাকে কি ভোলা যায়? দেখছি তো। ছোট মা, একটা কথা বলি। অবশ্যই, বলে ফেল। আচ্ছা ছোট মা, আমি ছেলে হিসেবে কেমন? মানে আমাকে তোমার কেমন হয়? হঠাৎ এই প্রশ্ন কেন? বলো না। একদম নম্র, ভদ্র, ব্যক্তিত্বপূর্ণ ছেলে। আর কারো জীবনসঙ্গী হিসেবে একদম পারফেক্ট। আচ্ছা এখন বল, কেন এসব প্রশ্ন করলি? ছোট মা, আমার কাউকে পছন্দ। কাকে রে? বলে ফেলতো। বলবো। আরে বলতো। তানহাকে। সায়রা বেগম অবাক হয়ে বললেন, কি? ঘুম। বল না ছোট মা, আমি তানহার জন্য যোগ্য না। আমি তানহাকে ভালোবাসি। কিন্তু আয়াজ। কোনো কিন্তু নয়। তুমি বল না, ওর জন্য আমি যোগ্য না। এসব তোর মা বাবা জানে না। তোমাকে বললাম, যদি তোর মা বাবা রাজি থাকে তবে। তাহলে তুমি রাজি তো ছোট মা? হুম। তবে বললামই তো, যদি। আমি মা বাবাকে রাজি করাবো। বলেই আয়াজ চলে গেল। সায়রা বেগম হতভম্বের মতো বসে রইলেন। এটা কি মানবে সবাই? মনে মনে আয়াজকে তারও পছন্দ ছিল, কিন্তু এটা শুধু তিনি মনেই রেখেছিলেন। এমন সময় আহরাব ইসলাম ঘরে আসলেন। আহরাব ইসলাম তানহা মেঘলার বাবা। সায়রা বেগমকে কিছু একটা নিয়ে চিন্তা করতে দেখে বললেন, কি হয়েছে? কিছু কি হয়েছে? না। তবে কি? সায়রা বেগম সব ঘটনা খুলে বললেন। সব শুনে আহরাব ইসলাম খুশি হলেন। উনার খুশি হওয়াতে সায়রা বেগম বললেন, তুমি খুশি যে? তুমিও কি এটা চেয়েছিলে? হুমম। আর আয়াজ তো ভালো ছেলে। আমার পছন্দ ছিল। ভাবছিলাম ভাইয়ের সাথে কথা বলবো, তবে বলা হয়ে ওঠেনি। এখন আয়াজ যখন নিজ থেকে বলেছে ভালো তো। হুম। তবে আয়াজের মা বাবা রাজি হন কিনা? আমার মনে হয় রাজি হবে তারা। হয়তো। রাতের বেলা সবাই একসাথে খেতে বসলাম। বড় মা, বড় বাবা, মা, বাবা, আয়াজ ভাইয়া, আয়ান, মেঘলা, আমি। খাওয়ার মাঝেই আয়াজ ভাইয়া বলে উঠল, সবাই খেয়ে ঘরে যেও না, ড্রয়িং রুমে বসো, গুরুত্বপূর্ণ কথা আছে। আয়াজের কথা শুনে আহনাফ ইসলাম অর্থাৎ আয়াজ আয়ানের বাবা বলে উঠলেন, এখনই বলো। আমরা তো সবাই এখানে আছি। যা বলবে বলতে পারো। আমি খাওয়ার সময় বলতে চাচ্ছি না। খাওয়ার পর বসে বলি সব।
আচ্ছা, যা ভালো হয়। হুম। আয়াজের কথা তানহা ঠিকই বুঝতে পারলো সে কি বলতে চাইছে। মনে মনে তার খুব ভয় করছে। কি হবে তা ভেবে। সবাই এটা শুনে কি বলবে তা ভেবে তার হাত পা ভয় ঠান্ডা হবার অবস্থায় প্রায়। তানহা অর্ধেক খেয়ে উঠে পড়ল। ভালো লাগছে না তার। ঘরের দিকে পা বাড়াতেই পিছন থেকে সায়রা বেগম ডাকলেন। তানহা পিছন ফিরে তাকালো। কি খেলে না যে? মা, আমার ভালো লাগছে না আমার। আমি ঘরে যাচ্ছি। আচ্ছা, তাহলে যাও। তানহার এই কথা শুনে আয়াজ তাকে আটকালো। তানহা, তোকেও থাকতে হবে। গুরুত্বপূর্ণ কথা আছে। ভাইয়া প্লিজ। আমার ভালো লাগছে না। ঘরে যাব। আয়াজ তানহার চোখের দিকে তাকালো। সে ঠিকই বুঝতে পারলো তানহা কেন ঘরে জপতে চাইছে। আয়াজ তানহাকে আর আটকালো না। সে থাকতে চাইছে না রেখে। আচ্ছা, যা তাহলে। সবাই খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে বসলো। আয়াজও আসলো। আয়াজকে চুপ থাকতে দেখে আহনাফ ইসলাম বললেন, কি যেন বলতে চেয়েছিলে তুমি? বলো এখন। আয়াজ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তানহাকে ভালোবাসি। আর তাকে বিয়ে করতে চাই। আয়াজের কথা শুনে সবাই অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। উপর থেকে সবটা দেখছে তানহা। আয়াজের কথা শুনে কি হবে তা ভেবে পিছন থেকে কে যেন তানহার কাঁধে হাত রাখলো। পিছন ফিরে দেখলো মেঘলা। কিরে, তুই এখানে? তুই এখানে কি করিস? আগে বলো তুমি, না সবাইকে বল আসলে তোর নাকি ভালো লাগছে না, তুমি ঘরে গিয়ে রেস্ট নিবে। তা তুমি এখানে দাঁড়িয়ে সব দেখছো? হুম, ঘরেই যাচ্ছিলাম তো। তানহা ঘরে যেতে নিলেই মেঘলা তার হাত ধরে আটকায়। তুই ভয় পাস না আপু। দেখিস সব ঠিক হবে। ভাইয়ার কথা সবাই মেনে নিবে। তুই এসব কিভাবে জানিস? আমি ভাইয়ার কথা আর তার দিকে তাকিয়েই বুঝতে পেরেছিলাম যে ভাইয়া তোকে ভালোবাসে। শুধু আমি বুঝতে পারিনি। মেঘলা হেসে তানহার মাথায় টোকা দিয়ে বলল, কাদি, তুই কখনোই কিছু বুঝতে পারিস না। আর এদিকে আয়াজের কথা শুনে আহনাফ ইসলাম বলে উঠলেন, এটা তো ভালো কথা। ঘরের আমি ঘরে থাকবে, তার চেয়ে ভালো আর কি হতে পারে? কি তোমরা রাজি? পাশ থেকে শাহিন ইসলাম অর্থাৎ আয়াজ আয়ানের মা বলে উঠলেন, কেন নয়? তোমার বলার আগেই আমরা চিন্তা ভাবনা করে রেখেছিলাম। তানহাকেও আমাদের মনে মনে পছন্দ। শুধু তোমাকে আমরা বলিনি। আহনাফ ইসলাম বললেন, এখন শুধু তোমাদের চার হাত এক করে দেওয়া বাকি। কিন্তু তানহা যে কোথায়? আহনাফ ইসলাম, তানহার নাকি খারাপ লাগছে তাই সে ঘরে গেল। সায়রা বেগম, সবার কথার মাঝেই মেঘলা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, এই আমি ধরে নিয়ে এসেছি। ঘরে গিয়ে মহারানী লুকিয়েছিল। কিরে তানহা, লুকিয়েছিলি কেন তুই? আসলে বড়মা। কোনো বড়মা না এখন থেকে। শুধু মা, বুঝলি? হুমম বড়মা। না মানে মা। তানহার কথায় সবাই হেসে দিল। ভার্সিটি ক্লাস শেষ করে তানহা অপেক্ষা করছে। আয়াজ বলেছিল আসবে তাকে নিতে, কিন্তু উনার আসার খবর নেই। তানহা তার হাত ঘড়ির দিকে তাকালো। দেখে তার চোখ ছানাবড়া। আধ ঘন্টা হয়ে গেল, উনার আসার কোনো ছায়া পর্যন্ত দেখতে পেল না। নিজেই যাওয়ার জন্য পা বাড়াতেই সামনে কেউ এসে থামল। কালো রঙের পাঞ্জাবি, হাতে একটা ঘড়ি, চোখে একটা কালো রঙের সানগ্লাস পরিহিত এক সুদর্শন পুরুষ আমার সামনে দাঁড়ানো। কপালটা বেশ ঘাড়মাক্ত অবস্থায় আছে। ঘাড়মাক্ত থাকায় তার চুলগুলো কপালের সাথে লেপ্টে রয়েছে। পুরো মাথা থেকে তার পা পর্যন্ত পর্যবেক্ষণ করলাম। ভালো করে খেয়ালও করলাম সামনে থাকা সুদর্শন পুরুষটা আয়াজ। সরি, খুব বেশি লেট করে ফেললাম নাকি? না, লেট তো করেননি, বরং আধ ঘন্টা আগে এসেছেন। সরি রে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা,
এখন এসো তো। হুম। বাইকে উঠে বসলাম। আয়াজের কাঁধে হাত রাখলাম। লুকিং গ্লাসে দেখতে পেলাম সে মুচকি হাসছে। তা দেখে আমি একটু হাসলাম। হাসতে হবে না, চলো। ওকে। বেশ কিছুক্ষণ পর আয়াজ এক জায়গায় এসে বসই থামালো। আমি নেমে বললাম, এখানে থামালে কেন? এমনি, চলো। কোথায়? মুখে কিছু না বলে হাত ধরে হাঁটা শুরু করলো। আমিও হাঁটছি। এখানে বসি। বসা যায়। পুরো ঘাস লাগানো এক রাস্তা। বেশি লোকালয়পূর্ণ জায়গা। খুব বেশি লোকজনের সমাগম নেই বললেই চলে। মানুষ দেখা যাচ্ছে শুধু। চারিপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। জায়গাটা বেশ সুন্দর। পাশ থেকে আয়াজ ভাইয়া বলে উঠল, কি দেখছেন জনাবা? এই তো চাই বেশি দেখছেন ভাইয়া। জায়গাটা খুব সুন্দর। কি বললে? কই কি বললাম? চোখ কুচকে আয়াজ বলল, ভাইয়া। জিভে একটু কামড়ে বলল, না মানে? ভাইয়া নয় আয়াজ। বলো বলো। পরে বলি। না এখনই। আয়াজ। একদম। এইবার ঠিক। আয়াজ পকেট থেকে একটা লাল রঙের গোলাপ বের করে তানহার হাতে দিয়ে। গোলাপ? হুম। তোমার জন্য। সুন্দর। ওয়েট। একটু ভুল হলো। কি? আয়াজ তানহার হাত থেকে গোলাপটা নিয়ে চুলের বেনুনিতে গেঁথে দিল। এবার ঠিক আছে। আমি মুচকি হাসলাম। এই যে, এভাবে হাসবেন না। ঠিক এখান থেকে এসে লাগে। তার কথা শুনে আমি আরো হেসে দিলাম। এই যে, বললাম না তুমি এভাবে হাসলে নিজেকে সামলাবো কি করে? এখানে এসে লাগে যে, তাই। হুমম। জানো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস কি? কি? প্রিয়সী স্নিগ্ধ হাসি, যেটা সবকিছুকে হার মানায়। তানহার মুখে লাজুকতায় হাসি ফুটে উঠল। সেটা দেখে আয়াজও মুচকি হাসল। এই কয়েকদিনের মাঝে আয়াজ আর তানহার আকদ সম্পূর্ণ হয়েছে। আজ আয়াজ আর তানহার বিয়ে সম্পূর্ণ হলো। দুজনের চেয়ার হাত এক হলো। তাদের বিয়েটা অন্য সবার মতো ধুমধাম করে হয়নি। ইসলামী শরীয়ত মতে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। এই বিয়ের ধারণাটা আয়াজের কথাতে হয়েছে। সে এত কিছু করে বিয়েটা করতে চায়নি। আর পরিবারও তার কথায় সায় দিয়েছে। মসজিদে তাদের বিয়ে পড়ানো হয়েছে। বিয়েতে এত লোকজনকেও দাওয়াত দেওয়া হয়নি। নিকট আত্মীয় স্বজনরা শুধু বিয়েতে এসেছে। তানহাকে একটা লাল রঙের বেনারসি পরানো হয়েছে, সাথে কিছু গহনা। মুখে কৃত্রিম মেকআপের ছিটে ফোঁটাও নেই। এতেই তানহাকে অসম্ভব সুন্দর লাগছে। চুলের খোপাতে কয়েকটা লাল রঙের গোলাপ ফুল গেঁথে দেওয়া হয়েছে। বিয়ে পড়ানোর সময় আয়াজ এবং তানহাকে একসাথে বসানো হয়েছে। আয়াজ আর চোখে দেখছিল তানহাকে। মায়াবতী এক মেয়ে যদি পাশে থাকে, আবার সেটা যদি একান্ত তার হয়, তাহলে চোখ ফিরিয়ে থাকাও মুশকিল হয়ে পড়ে। রাত 12টা ছুঁই ছুঁই। তানহা এক ফুলসজ্জিত ঘরে বসে আছে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু আয়াজের আসার কোনো খবর নেই। তানহা এবার অপেক্ষা করার ধৈর্য রইল না। এমনি সময় ফোনে টুং করে মেসেজ এলো। আয়াজ মেসেজ দিয়েছে, 5 মিনিটের মধ্যে ছাদে আসো, কুইকলি। মেসেজ দেখে তানহা চিন্তায় পড়ে গেল। এটাতে দাও আবার ছাদে কিসের জন্য? ছাদে কিসের কাজ তার? তানহার ভাবনার মাঝেই আবারও মেসেজ এলো, 5 মিনিটের মধ্যে 3 মিনিট অলরেডি ওভার, সো কুইকলি। এবার তানহা ঘর থেকে বের হলো। বের হয়ে সে বাইরেও কি ঝুঁকি দিল। চোখ বুলিয়ে নিল বাহিরে কেউ আছে কিনা। না, কেউ নেই। ছাদের দিকে যাচ্ছিল, এমনি সময় পিছন থেকে বলে উঠল, কিরে আপু, কোথায় যাস? হঠাৎ ডাক দেওয়াতে তানহা পেয়ে কিছুটা ঘাবড়ে যায়। নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে,
এইভাবে কেউ ডাক দেয়? ভয় পেয়েছি তো। আগে বল, তুই ঘর ছেড়ে বাইরে কি করিস? আরে, তোর ভাইয়া এখন এই রাতে আমায় ছাদে ডাকলো। আচ্ছা আচ্ছা, যা। বলেই মুখ টিপে হাসতে হাসতে চলে গেল মেঘলা। আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। উঠে দেখি ছাদের গেট বন্ধ। ছাদের দরজা একটু ছেড়ে দিতেই খুলে গেল। দেখলাম চারিপাশে অন্ধকার। ছাদের দরজা পেরিয়ে পা রাখতেই চারপাশে লাইট জ্বলে উঠল। ভালো করে চারপাশটা দেখতেই অবাকের আকাশ ছুড়ায় আমি। চারপাশে হার্ট শেপের বেলুন লাগানো। মাঝখানে একটা দোলনা রাখা, যেটা বিভিন্ন রঙের ফুল লতা পাতা দিয়ে সাজানো হয়েছে। এসব দেখতে দেখতে ভাবনার ঘুরে থাকাতেই বুঝলাম কেউ একজন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে তার মাথা রাখলো। বুঝতে পারলাম সে কে। আয়াজ। কেমন লাগলো সারপ্রাইজটা তাহু পাখি? কখন করলে এসব? আগে বলো কেমন লাগলো। অসম্ভব সুন্দর। পছন্দ হয়েছে? খুব। আমার কষ্ট তাহলে বিফলে যায়নি। তোমার মন মতো করতে পেরেছি তাহলে। কথার উত্তরে আমি শুধু মুচকি হাসলাম। আমি গিয়ে ওই সাজানো দোলনাটাতে বসলাম। আয়াজও এসে আমার পাশে বসলো। আজ আকাশের সুন্দর চাঁদ উঠেছে, তাই না? ধুম। খুব সুন্দর। ধুম। কি সুন্দর আধার আকাশে আলো ছড়িয়েছে। কিন্তু চাটা আমার পাশেই। মানে, একটা আকাশের চাঁদ, আরেকটা আমার পাশের চাঁদ, যেটা আমার জন্য পৃথিবীতে এসেছে। তানহার মুখে লাজুক তার হাসি ফুটে উঠল। আয়াজ তানহার হাসি দেখে সেও মুচকি হাসল। গান শুনবে? তুমি গান গাইবে? ধুম। তোমার জন্য গাইব। শুনবে? তুমি গান পারো? ধুম। আচ্ছা শোনাও। আয়াজ পাশে থাকা গিটারটি হাতে তুলে সুর তুলল। তানহা আয়াজের মুখের দিকে তাকিয়ে আছে। তুমি না ডাকলে আসবো না। কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়? নাকি চলে যাওয়ার বাহানা বানায়? গান শেষ হতেই আয়াজ তানহার দিকে তাকালো। দেখলো তানহাও তার দিকে তাকিয়ে আছে। আয়াজ তানহাকে জড়িয়ে ধরে কপালে তার অধর ছোঁয়ালো। গভীরভাবে পরশ এঁকে দিল। ভালোবাসি তাহু পাখি, খুব ভালোবাসি। শুরু হলো দুজনের পথ চলা। নতুন জীবন তাদের শুরু। ভালোবেসে পথ চলা যেন তাদের সুন্দর হয়। এভাবেই সবার ভালোবাসার মিলন ঘটুক। অটুট থাকুক প্রতিটা ভালোবাসা। সমাপ্ত।